রাজ্য রাজনীতিতে কংগ্রেস বহু চর্চিত নাম। কংগ্রেসের প্রত্যেকটি কর্মসূচি কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। কংগ্রেসের বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মসূচিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়। অনেকে বলবেন রাজ্য রাজনীতিতে কংগ্রেস বরাবরই আন্দোলনকে তেজি করে সংবাদ শিরোনামে ছিল। হয়তো ভোটকেন্দ্রিক রাজনীতিতে কংগ্রেসের কথা অনেকেই অন্যভাবে ব্যাখ্যা করে। কেউ কেউ বলবেন বামেদের 25 বছরে বিরোধী দল হিসাবে কংগ্রেস যথেষ্ট আন্দোলন কর্মসূচি সংগঠিত করে সেই সময় শাসক দলকে যথেষ্ট ব্যাক পেতে হয়েছে শাসক দল কংগ্রেসের দ্বারা। কংগ্রেস তার মধ্যে উদাহরণ রাখতে পেরেছে। কেউ কেউ বলবেন রাজ্য রাজনীতিতে কংগ্রেস বিরোধী দলে থাকলেও সরকারকে বরাবরই নানা ইস্যুতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অনেকে বলবেন 2018 সালের আগে বা 2018 সালে বিধানসভা নির্বাচনের সময়ে কংগ্রেসের বহুজন বিজেপিতে সামিল হয়ে বিজেপির প্ল্যাটফর্মকে তেজি করেছিল কিংবা মজবুত করেছিল তৎকালীন বাম বিরোধী আন্দোলনকে মজবুত করতে গিয়ে। সরকার পরিবর্তনের ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি ভূমিকা তারা কারা? বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক এবং বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে বর্তমানে যারা আছেন অন্যতম মুখ হিসাবে যারা আছেন, অন্যতম পরিচিত ব্যক্তি হিসাবে যারা আছেন, রাজ্য রাজনীতিতে যাদের ভূমিকাকে যথেষ্টভাবে গুরুত্ব সহকারে দেখানো হয় কিংবা প্রচার হয়, তাদের অনেকেই আছেন যারা কংগ্রেস ঠিক এই শব্দে যদি তাদের পরিচয় না থাকতো তাহলে তাদের রাজনীতিতে হিরো নয় জিরো হতে তারা। আবার কেউ বলবেন যে এই কথাগুলো কার? আমি বলছি এই কথাগুলো রাজ্যের তাদের যারা রাজ্য রাজনীতিটাকে খুব ভালোভাবে স্টাডি করেছে তাদের কাছে। আমি সেদিক থেকে বলি রাজ্যে প্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস বরাবরই সেখানে দৃষ্টান্ত উদাহরণ। আজ বোধহয় কংগ্রেসের কর্মসূচির নিরিখে আপনারা যারা দেখেছেন, যারা সামনে দেখেছেন কিংবা আমাদের মাধ্যম থেকে দেখেছেন, নানা মাধ্যম থেকে দেখেছেন, অনেকেই বলবেন একটা ইস্যুভিত্তিক আন্দোলনে কংগ্রেস সবাইকে ঐক্যবদ্ধ করেছে। এখন প্রশ্ন অনেকেরই থাকতে পারে কাদের অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস? প্রশ্নবোধক এই কারণ কংগ্রেস যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে তখন একটা কথিত বিষয় থাকে যে কংগ্রেস ঐক্যবদ্ধ না, সব নেতারা একসঙ্গে থাকেন না, যে সভাপতি থাকেন তার লবির লোকজন থাকেন, যিনি বা যাকে সভাপতি করা হয় তার লোকজনই থাকেন, অন্যরা থাকেন না। আজকে তা বলার সুযোগ আছে। প্রাক্তন সভাপতিরা প্রথম সারিতে থেকেই আন্দোলনকে আজ অন্য রূপ দিতে পেরেছেন। আমি এই কথাগুলো বলছি, নাম বলছি না। আপনারা অনেকে জানেন কংগ্রেসের কারা কারা ছিলেন, অনেকে দেখেছেন কংগ্রেসের কারা কারা গোটা আয়োজনের ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন। সবাইকে নিয়ে কংগ্রেস যখন আন্দোলন করে তখন স্বাভাবিকভাবে যারা অনৈক্যের কথা বলেন বা একটু বলা যেতে পারে কিছুটা খোঁজার চেষ্টা করেন যে কেউ এলেন না, তিনি এলেন না, তাকে দেখা গেল না, তাকে সামনে দেখা গেল না, তাকে পেছনে দেখা গেল না ইত্যাদি বলে যারা এই সময়ের মধ্যে ব্যাখ্যা করতে চান তাদের মধ্যে অনেকেই বলবেন যে হ্যাঁ, আজ বোধহয় আশিসবাবু পারলেন, সভাপতি হিসাবে আশিসবাবু পারলেন প্রাক্তন বর্তমান সবাইকে একসঙ্গে নিয়েই সেখানে কর্মসূচি করতে। সেদিক থেকে একটা রাজনৈতিক ব্যাখ্যা তো থাকতেই পারে। এখন যারা স্বস্তিতে থাকতেন যে হ্যাঁ, যদি ধরে নেওয়া যেত একজন বিধায়ক না আসতেন বা নেতৃত্বের মধ্যে কয়েকজন না আসতেন তাহলে তাদের নিশ্চয়ই অস্বস্তিটা থাকতো না, স্বস্তিতে তারা থাকতেন। একটা ইস্যু পাওয়া গেছে যে হ্যাঁ, সুদীপ আশিসের সঙ্গে তারা নেই, এ কথা বলার সুযোগ থাকতো। আবার কেউ বলবেন যে এই কথা বললেও তো একটা রাজনৈতিক ব্যাখ্যা থাকে। যাই হোক, রাজ্য রাজনীতিতে তো বরাবরই কথা হয়, বরাবরই সেখানে আলোচনা হয়। আমি সেদিক থেকে বলছি রাজ্যে আজ যে ইস্যুকে সামনে রেখে কংগ্রেস আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে, পুলিশ প্রধান কার্যালয়
ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি খানিকটা সময় করেছে, সেখানে বক্তারা বক্তব্য রেখেছেন। তারপর পুলিশের তরফে পুলিশ প্রদানের উদ্দেশ্যে যে স্মারকলিপি দেওয়া হয়েছে গোটা রাজ্যের ঘটনার প্রেক্ষিতে, যে অভিযোগ কংগ্রেসের নেতৃত্ব করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতির কথা, রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, পুলিশ তার নিরপেক্ষ কাজ করছেন না, সঠিকভাবে তদন্ত করছেন না পুলিশ, অপরাধীরা ছাড় পাচ্ছেন, অপরাধীরা ঘুরছেন, পুলিশ দেখছে, এই সব কথা বলে যারা শুধু সাংবাদিক সম্মেলন করে নাকি যারা থাকতে চান, তার নাম যে কংগ্রেস, এই কথা বলে যারা প্রচার করেন, আপাতত তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আশিস বাবুরা যে হ্যাঁ, শুধু সাংবাদিক সম্মেলনে নয়, পোস্ট অফিস চমুনির প্রধান কার্যালয়ে বসেই শুধু কথা নয়, তার বাইরে থেকে মাঠে নেমে যে একটা কর্মসূচি করা যায়, অনেকজনকে নিয়ে যে কর্মসূচি করা যায়, সেটা আপাতত বোঝানো গেল, আপাতত প্রমাণ করা গেল। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমরা সেদিক থেকে বলতে পারি যে আজ রাজ্যে কংগ্রেসের এই কর্মসূচির নিরিখে হয়তো অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। আপনাদের মধ্যে যারা আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন তারাও হয়তো অনেক ব্যাখ্যা দিতে পারেন। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলতে হবে, কথাগুলো যাতে স্পষ্ট শোনা যায়। বলছি, কংগ্রেসের উপরে বিশ্বাস করা যায় না, কারণ কংগ্রেসের কারণে তো বিজেপি গভর্নমেন্ট ত্রিপুরা এসেছে না। বহু কংগ্রেস তো বিজেপির বিরুদ্ধে বিজেপি সরকারকে ত্রিপুরাতে ক্ষমতা দিয়েছে। আপনি কোন কংগ্রেসের কথা বলছেন? এখনো তো কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে মন্ত্রী হয়ে বসে আছে, সব তো কংগ্রেসেরই ছিল। বিজেপির কজন ছিল হাতে গোনা বিয়োজন ছাড়া? তারা তো ভারতবাদী সব। এখন যিনি লাইনে আসছেন তারা তো সবাই এখানে ছিল। আজ সকাল থেকে বলা যেতে পারে নানা দিক থেকে চর্চিত কর্মসূচি নিয়ে চর্চা ছিল, সব দিক থেকে। সেদিক থেকে কংগ্রেসের নেতৃত্ব যে কথাগুলো বলছিলেন বা যে বক্তব্যগুলো রেখেছিলেন, তা বলা যেতে পারে অনেকের কাছে সেই পরিচিত বক্তব্য, অনেকের কাছে জানার মতন বক্তব্য। নতুনত্ব হয়তো সেভাবে নেই বা নতুন করে সে তথ্যগুলোকে দেওয়ার মতন কোনো বিষয় নয়। যে বিষয়গুলো আপনি জানেন, আপনারা জানেন, সচেতন নাগরিকরা জানে, রাজ্যের যারা প্রকৃত রাজ্যকে ভালোবাসেন, যারা এই রাজ্যের মানুষকে ভালোবাসেন, তারা সেই কথাগুলো ভালো করে জানেন। সেই কথাগুলোকে একেবারে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে সেই কথাগুলোকে নিজেদের মতন করে রাজনৈতিক প্রেক্ষাপটে আজ হয়তো বক্তারা তুলে ধরেছেন। নতুন নতুন ইস্যু হয়তো তাদের কাছে ছিল, সেই ইস্যুগুলোকে তারা ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে যখন ছিলেন, কথাগুলো বলছিলেন, এই রাজ্যের মানুষের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং কংগ্রেসের সব অংশের নেতৃত্ব যখন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, সেই কর্মসূচির বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সেদিক থেকে কয়েকটি বিষয় খুব চর্চার মধ্যে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। বলছিলাম, এখানে শুধু কংগ্রেসকে এককভাবে দোষ দেওয়াটা ঠিক হবে না। এখানে সিপিএম এরও ভোটার বিরক্ত হয়ে 25 বছরে একটা সরকারকে উৎখাত করতে গিয়ে সিপিএম এর ম্যাক্সিমাম ভোটার কংগ্রেসের তো আছেই, তারপরে কিন্তু বিজেপি প্রতিষ্ঠিত হয়। সেই জায়গাতে আজকে যে আন্দোলন কর্মসূচি, আমি বলবো জিতেন বাবুকে, আপনি খুব সহসায় যৌথভাবে এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করুন, নয়তোবা 28-এর আগে বা 28-এ আবার ঘোর বিপদ, ইকরামুথার মতোই আরেকটা ষড়যন্ত্রকারী দল হয়তো বা সামনে আসবে। এটাই বলছি, সুদীপ রায় বর্মন বা আশিস বাবু যেটা দেখিয়েছেন, জিতেন বাবু অন্তত ওইটা দেখানোর চেষ্টা করুন একই মঞ্চে দাঁড়িয়ে। আজ প্রত্যেক নেতৃত্ব তাদের মতন করে ব্যাখ্যা করেছেন, তাদের মতন করে কথা বলেছেন, তাদের মতন করে আজকের কর্মসূচির কথা সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। এই কংগ্রেসের যে কর্মসূচি, আসলে কংগ্রেসের কারণেই বিজেপিকে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে আশিস সাহা, সুধীর রায় বর্মন, এখন বর্তমান মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, এদিক দিয়ে প্রণজিৎ সিংহ রায়, ধর্মনগরের আমাদের যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এরকম কতিপয় নেতাদের কারণে ত্রিপুরাতে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে এবং ওরা আবার বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। আমি তো ভাবি যে বিজেপির বিটিং কংগ্রেস, সুতরাং এটা লোক দেখানো, এই সমস্ত করে কিছু হবে না। কারণ ত্রিপুরায় যে আমরা দেখেছি
বিগত 1988 থেকে 93 সাল পর্যন্ত যে জোট সরকার ছিল, এবং এই জোট সরকারের শরিক ছিল এইখানে বর্তমান আইপিএফটি, বর্তমান ত্রিপুরা মথা, তারাই ছিল তখন এই জোট সরকারের শরিক। তো এখনো এটা ব্যতিক্রম কিছু দেখছি না আমরা, কারণ দেখলাম তখনও এই কংগ্রেসের সাথে ওরা আমাদের ত্রিপুরায় যে আঞ্চলিক দল এখন যারা নাম পাল্টিয়ে বিভিন্ন নামে যারা বর্তমানে আছেন, ওরাই কিন্তু এই 88 সালে সরকার চালিয়েছিল। তো শুধু এখানে আমরা চিন্তা করে আমরা দেখি, এখানে গরিবের স্বার্থে যারা কাজকর্ম করে, বিভিন্ন গ্রাম উন্নয়নের থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ফিশারি কলেজ, কৃষি কলেজ, এমন কোন কলেজ বাদ নেই। কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আপনি আবার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের যে বিষয়টা কাদের অস্তিত্ব বাড়ছে কংগ্রেস, আসলে দেখেন এই রাজ্যে যখন যখন নির্বাচন হয় তখন কংগ্রেসের একটা শাখা প্রশাখা দিয়ে কংগ্রেসটা ছিল। 2018 সালের নির্বাচনের আগে কংগ্রেসের অংশটা বিজেপিতে গিয়েছে, কারণ 1% ভোটে বিজেপি ছিল আগে। কংগ্রেসের ভোটটা দিয়ে বিজেপি ত্রিপুরায় 2018 সালে সরকার প্রতিষ্ঠা সরকার গঠন করেছে। কারণ গঠন করার কারণ হলো, কারণ প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ঢালাও হারে ডবল ইঞ্জিনের সরকার হলে ত্রিপুরা রাজ্যে কোনো অভাব অনটন, বেকারের কর্মসংস্থান, কোনো কিছু অভাব থাকবে না। কারণ এই প্রত্যাশিতের মাধ্যমে সমস্ত কংগ্রেস বিজেপিকে চাবুট করেছে, কারণ বামের এগেইনস্টে তাদের পাল্লাটা ভারী হলো। কিন্তু কংগ্রেসের তারা কিন্তু 2018 সালে সরকার টানতে পারেনি, কিন্তু বামপন্থীর থেকে একটা অংশ বেরিয়ে গিয়েছে, কিন্তু ভালো অংশ। কারণ বাড়ি যাওয়ার কারণ এটা তো অনেক কারণ থাকার কারণে কিন্তু বামপন্থীরা যারা নেতৃত্ব করছে তারাও একটু বেশি দিনের সরকার থাকাকালীন একটু ভেদ হয়ে গেল, গরিমা হয়ে গেল। তার মধ্যে একটা অংশ 2018 সালে এই সরকারটা আসলো। আসার পরে এখন দেখলো যে এ রাজ্যের মানুষ যারা কংগ্রেস থেকে বিজেপি গেছে, কিন্তু দেখলো যে আসলে এর মধ্যে কোনো কিছুই নাই, বালুচরের মতন বালুচর। বালুতে যখন বৃষ্টির জল পড়লে শুকিয়ে যাচ্ছে, এই সরকারের শুকিয়ে যায়, কিন্তু শুকিয়ে যায় কিছু জায়গাতে বললে সেরকম। কারণ আস্তে আস্তে কংগ্রেসের যারা এখন বিজেপি, কংগ্রেস থেকে বিজেপি গিয়েছে, কিন্তু একটা অংশ দেখবেন 2-3-4-5 মাসের মধ্যে ভালো অংশ একটা কংগ্রেসের লোকের সামিল হয়ে যাবে। কিন্তু বামপন্থীরা কিন্তু আমরা আগেও বলেছিলাম, বামপন্থীদের কিন্তু সংগঠন এখনো কমেনি, চাঙ্গা রয়েছে। কিন্তু বামপন্থীর মতনে রয়েছে, কিন্তু এই যে ত্রিপুরা রাজ্যের বিজেপি যে সব কথা সবটা বিকাশের একজন লোকও থাকবে না। ওই 1%-2% যেটা রয়েছে সেটাই থাকবে। আনুষ্ঠানিকের উপরে যারা ধর্মীয় করণের উপরে থাকে তারাই থাকবে। কিন্তু আসলে আস্তে আস্তে কংগ্রেস প্রসারিত হবে, সারা দেশেই হবে। কারণ কেন্দ্রে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে মিথ্যা প্রতিশ্রুতি, রাজ্যে মিথ্যা প্রতিশ্রুতি, কত মিথ্যা প্রতিশ্রুতি দিব, মানুষকে একদম বিভ্রান্ত করেছে। এই ত্রিপুরা রাজ্যে দ্রব্যমূল্যে আকাশ ছোঁয়া, কর্মসংস্থান নাই, মানুষের ইনকাম সোর্স নাই। কি বলবো এই সরকারে, কিন্তু কথা তাদের কোনোটাই কমতি নেই। আমরা বলে যাচ্ছি, আপনারাও আলোচনা করছেন, আলোচনা করলে আক্রমণ। আমরা দেখলাম ফটফট করে আক্রমণ করে সাংবাদিকদের উপরে, সব ক্ষেত্রে কি বলবো, বলতে গেলে সারা রাত বছরের এই সরকারের এই 7-8 বছরই যদি রেফারেন্স যদি ধরা হয়, কিন্তু এই রাজ্যে তারা রয়েছে কিন্তু সন্ত্রাস দিয়ে, কিন্তু সন্ত্রাসটা আর বেশি দিন থাকবে না। আমরা আগেও বলেছি, বর্তমানেও অতি সন্ত্রাস যারা করছে তারা কিন্তু তাদের পেটেও এখন চলছে লাম্বিং ফর কাটিং। কারণ তারাও বুঝলো যে আমরা যে কিছু পাওয়ার জন্য ছিলাম, তো আসলে পাওয়ার কোনো কিছু নাই। জিআরবিটি যখন অফার ছেড়ে দিয়েছে, গ্রুপ বি চাকরি ক্ষেত্রে যদি হাই র্যাঙ্কের ফুলাওয়ান লাগে, তাহলে সাধারণ যারা পার্টি করেছে যারা, তারা কোন আশা করে পার্টির পেছনে দূর হবে। তারা এখন সবসময় কথাটা বলে যে আমরা যে আশা নিয়ে সরকারের পার্টির পেছনে ঘুরলাম যে চাকরির বিষয়, কিন্তু আসলে আমরা কোনোটাই চাকরি পাওয়ার কোনো। আজ কর্মসূচি শুরু থেকে শেষ প্রায় সর্বত্রই সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিংবা কথা বলেছেন। মূলত যে বিষয়গুলো উত্থাপন করেছেন তাতে একটি কথা তারা স্পষ্ট বোঝাতে চেয়েছেন বা অভিযোগ তাদের, যে রাজ্যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না এবং
যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সরাসরি পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে, রাজ্যের সাম্প্রতিককালের কয়েকটি ঘটনাকে উল্লেখ করে এবং এসব ঘটনার পর অপরাধীদের কেন গ্রেপ্তার নেই, কেন কঠোর শাস্তি নেই, সেই প্রশ্ন কংগ্রেস নেতৃত্ব তুলেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, ওরা অস্তিত্ব কারো বাড়াইছে না, এরা দেশের অস্তিত্ব এবং মানুষের অস্তিত্ব তারা ধ্বংস করে দিছে। এই কংগ্রেস, বিজেপি, সিপিএম কেন বলছি মানুষ দেখেন, মানুষ আসলে সত্যিকারের সংগঠন করলে দেশটা কিভাবে তারা নিজ অধিকার পাইব, কি করলে অধিকার ছিনে আনতে পারবো এই সরকারটির থেকে, মৌলবাদী আরএসএস থেকে। ভারতবর্ষের লোক কখনো এই শিক্ষাটা কোনো পাইছে না। আমরা অযথা চিল্লাই, আপনার লোকের যে শেয়ার করি, আমরা কথাগুলি তাদের কানে যায় না জনসাধারণের, যার জন্য বারবার অস্তিত্বহীন হয়ে যেতেছে। জনসাধারণ অস্তিত্বহীন হইতেছে দেশটা। আজকের দেশে কি রাখছে এরা বাকি পন্থ? কংগ্রেসের সমর্থকই তো এই যে দেশটারে দেখেন, একটা কথা আপনারা মাইন্ডা নেন এবং প্রচার আনেন প্রয়োজনে। বাবা সাহেব আম্বেদকর যদি আজকের দেশটারে গঠন না করতো, সংবিধানটা না লিখতো, দেশের সরকারি সংস্থাগুলি না বাড়াইতো, তাহলে আজকের দেশটার অবস্থাটা, অস্তিত্ব যে আরো কত শেষ হইলে আপনার কল্পনা করতে পারেন। আজকে এত সুন্দর করে দেশটারে গঠন করলো, সরকারি ব্যাংক, সরকারি অফিস, সরকারি দপ্তর, সমস্ত মানুষের দিক চিন্তা করে এইগুলি করলো। আজকে এই কংগ্রেসেই এয়ারপোর্ট বিক্রি করলো। যখন কংগ্রেস এয়ারপোর্ট বিক্রি করে, তখন আমি চাকরি করি দাদা এয়ারপোর্টে। তখন এই কংগ্রেস এয়ারপোর্টটি বেচলো, রেল বেচলো, ওএনজিসি বেচলো, ব্যাংক দিয়ে প্রাইভেটাইজেশন করলো। এই চিন্তাধারাটা তো কংগ্রেস আনছে। দেশটা সুন্দরভাবে 20টা বছর এরা চালানো দেশটা, আর এটার লোকে টালি দিছে আরো অন্য মনোবাদী, সবটি তো মনোবাদী দল, সিপিএম এরা এই অস্তিত্ব শেষ করে দেয় ডিপার্টমেন্ট গুলিরে মানুষের হাতে তুলে দিয়ে এরা থেকে নির্দেশনে পয়সা খাইয়া এক একজনের রাজাবাস হইয়া দেশের মধ্যে বইছে। তো অস্তিত্ব এরা কার বাড়াইছে না, দেশের অস্তিত্ব মূল নিবাসীর অস্তিত্ব শেষ করলো। 10,300 চাকরি গেল কংগ্রেস, আর অবৈধ চাকরি দিল সিপিএম। বৈধ চাকরি দিলে চাকরিগুলি যায়, এগুলি বোঝার দরকার। এরা কি করতেছে, নেতৃত্ব করতেছে আরএসএস নিজের সুখের লেগে, নিজের অর্থ বাড়ানোর লেগে। এই আরএসএস মনোবাদীর কথা মতো এরা নিজের সুখ শান্তির লেগে এরা এই সমস্ত করতেছে। এদেরকে ঘৃণা করা, যে যারা ঘৃণা করার দরকার তারা ঘৃণা করতেছে না। এই আরএসএস মনোবাদীরা ভারত। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন। স্বস্তি বাড়িয়ে দিল বিজেপি যে স্বৈরাচারী দেশটাকে চালাচ্ছে, আর বেশি দিন না। আমরা নামবো 26-এ দাদা, তখন দেখবেন তারা খুব চালাকি করে ক্ষমতা আসলো। মাতাকে দিয়ে চলে গিয়েছিল, অল্পর কারণে তারা বেঁচে দিল দাদা। আমরা এই স্বৈরাচারী মনোভাবটাকে দূর করে দিব দাদা। মানুষের সঙ্গে প্রতারণা করে, ধোঁকা দিয়ে ক্ষমতা টিকে খা, এটা পৃথিবীর জন্য শুভ লক্ষণ না দাদা। বিরোধীকে কোণঠাসা করে ভোট দিতে না দেওয়া, এটা জবাব একদিন পাবে দাদা, পাবে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? আপনারা দেখলেন আজ যখন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে কংগ্রেসের মিছিল শুরু হয়েছে, মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার ব্রিগেড চমুনি এসে পুলিশ প্রধান কার্যালয়ের সামনে মিলিত হন এবং সেখানেও কিন্তু বক্তারা বক্তব্য রাখেন। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, আমি 34 হ্যাঁ, বলুন। না, আমার ফোনের আগে একজনের কল করছিল, এর একজনের যে আপনার কথা বলেন। হ্যাঁ, আমার কথা বলছি স্যার। ওই টাইমে দেশটা সর্বনাশ করছে, কংগ্রেসের দেশটা সর্বনাশ করছে। আপনার বক্তব্য রাখুন, যারা কথাগুলো বলছেন সেটা তাদের বক্তব্য। আপনার কথা বলুন, আপনার ব্যাখ্যা দিন। ঠিক আছে স্যার, আমি বলি। আজকের যে কর্মসূচিটা মানে কংগ্রেস থেকে মানে করা হয়েছে আর কি, এটা আমি মনে করি আপনি আবার চেষ্টা করবেন, কথা বলবেন। You are facing a evacuation from your নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাবন থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম যে আজকে দেখছিলাম যে কংগ্রেসের একটা বিরাট জনসভা হয়েছে। তারা পুলিশ আটকে দিয়েছে, পুলিশের ব্যারিকেড ভেঙে চলে যাওয়া দরকার। এরা দেশের মধ্যে কি চলছে দাদা? কাজ নাই, কর্মসংস্থান নাই, কিচ্ছু নাই, তারা আন্দোলন করতেছে। সরকার সরকার আছে? সরকার একটু লাড়া ছাড়া দোক না। আর এদিকে দেখতে আছি যাদের বন্যায় ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত তারা ফাইতে আছে আরেকজন লোক তার এখানে ছবি তুললে জমা দিতেছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তদন্ত করানোর দরকার, না হইলে তো কাজ কেন হইল। সরকারের একটু লাড়াছাড়া দেওয়া দরকার। কোন আন্দোলন করিয়া একদম পুলিশের বেরিকে সব উল্টে ফালাই দরকার। পুলিশকে কাজেরটা করে না, আকাশেরটা নিয়ে ফাড়াফাড়ি করে, এটা নেই পুলিশের কাজ। সম্মান দিয়ে পুলিশের ডিউটি করতে হবে। এটি কি দেশ চলতেছে? আমার মনে হয় তো বেশি দিন লাগতো না, এটি আমরা বাংলাদেশের মতন মনে হয় হয়ে যাবো ত্রিপুরার মধ্যে। এটি আমরা ভালো জিনিস না, মানুষ বিক্ষুব্ধ হয়ে রয়েছে। যেদিন নামবো আগরতলা শহরের উল্টে ফাল্টাই দেব। শুধু চুপ মেরা শুধু দিকে দেখতে আসে মানুষ। ঠিক আছে স্যার, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দিলীপ দেবনাথ বলছি কৈলাসহর থেকে। হ্যাঁ, বলুন। স্যার বলছি, আমি একজন পিএস হ্যান্ডিক্যাপ। আপনার চ্যানেলে যদি আমাদের জন্য কিছু কথা বলেন, আমাদের তো কেউ কথা বলার মতন লোক নেই, ওই কথাটাই আমার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছি, হ্যাঁ বলুন। দেখুন, যেই কংগ্রেসের যেই গণ আন্দোলন এবং বুকের যে সমাগম, আসলে কংগ্রেসের 2013-তেও কংগ্রেসের ভোটার সংখ্যা, লোক সংখ্যা ছিল 40%, বামপন্থীরা ছিল 48%, বাকি 4% ভোট বিভিন্নখানে যাইত। সেই হারে কংগ্রেস এখনো শক্তির মহড়া দেখাইতে পারছে না। যদি কংগ্রেস এবং বামপন্থীরা মিলে একাত্তর হইয়া শক্তির মহড়া দেখায়, তাহলে বিজেপির প্রশাসন দিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা রক্ষা করা যাবে না। যদি এখন থেকেই আমাদের মন্ত্রী মহোদয়রা সঠিকভাবে না চলে, রাজ্যটাকে না চালায়, মানুষের ধৈর্যের বাঁধ যখন ভাঙ্গা যায়, তখন কিন্তু গুল্লি কামান দিয়েও মানুষকে রক্ষা করতে পারে না। মানুষ তার গুল্লি কামানের উপর দিয়েও আক্রমণ করার চেষ্টা করে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে জানাবো যে অন্তত সঠিকভাবে রাজ্যটাকে চালান, বেকারের কাজের ব্যবস্থা করুন, গরিব মানুষের কাজের ব্যবস্থা করুন, দেশকে আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে চালান। প্রশাসনটা যদি আপনার হাতে না থাকে, 3 ঘন্টা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে থাকতে পারতো না, 3 ঘন্টা। কিন্তু প্রশাসন দিয়ে কতদিন চলা যাবে? যেদিন একদিন প্রশাসনও তাদের বিপক্ষে যাইবে বাংলাদেশের মতো, তখন কিন্তু ওই ত্রিপুরাতে আর ঠাই হবে না। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অন্তত দেশটা, রাজ্যটা সঠিক সুন্দরভাবে চালান। আপনাদের গুন্ডা বাহিনীরা, বাইক বাহিনীরা দমন করেন। এবার যেই ভোট পাইছেন আপনারা, সেই ভোটও পাইতেন না যদি রিগিং না করতেন। আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমরা জানি আমরা ভোট কতটুকু দিতে পারছি। কিন্তু যার ফলে আমরা এখনো অনুরোধ করি, অন্তত এই জায়গাটা থেকে রিগিং এর আওতা থেকে আপনার বাইক বাহিনীকে দমন কইরা সঠিকভাবে রাজ্য চালান। আমরা ধন্যবাদ দিব। অন্তত এই অনুরোধ আপনাদের মাধ্যমে বলি। You are facing a evacuation from your hostel also. Do you relate it with that also? No issue. You can't call thief a thief. Don't I have the right to call a dacoit a dacoit? These people are enjoying power, looting the public exchequer, doing nothing for the common people, and I have to call them saint. Is this what democracy stands for? Each and every day murder, rape, gang rape, arsoning, looting, all things are taking place. There is complete lawlessness. Police, silent spectator, they are dancing to their puppets, dancing to the tune of the government. This cannot be. Even the armed junta is facing the heat. So we are now taking to the streets in protest against the lawlessness of the state of Kerala. Thank you, sir. Thank you. जनरल ऑफ पुलिस के साथ हम लोग पीसीसी की तरफ से एक डेलीगेशन आज मिलके आए। एक्चुअली सारे स्टेट में जैसे लॉलेसनेस चल रहा है, महिलाओं के ऊपर अत्याचार हो रहा है, सारे स्टेट में कोई ये लास्ट पंचायत इलेक्शन में यहाँ का आम जनता को वोट देने का राइट इन लोगों ने लूट लिया। अपोजिशन पार्टी इलेक्शन पार्टिसिपेट नहीं कर पाई। जिन्होंने पार्टिसिपेट किया है उनको भी वोट की मैदान में लड़ाई के लिए ये बीजेपी कौन्स लोगों ने मारपीट करके हमारा वर्कर लोगों का ये घर में जाके तोड़फोड़ हुआ, पार्टी ऑफिस तोड़फोड़ किया। यहाँ का जो सिचुएशन बनाया है वो एक स्वैराचारी गवर्नमेंट की तरह चलाने के लिए एक तरफ से ये लोग शुरू किया है। और यहाँ का आम जनता का विश्वास इस सरकार से उठा, पुलिस के ऊपर भी उनका कोई आस्था नहीं है। तो ये सारे मुद्दों को लेके हम लोग डीजीपी को अलर्ट किए और डीजीपी साहब को पहले भी बोल चुका था कि हमारा फ्री एंड फेयर इलेक्शन कराने के लिए आपका जिम्मेदारी है, आप उसको निभाइए। लेकिन ये लोग टोटली फेल्यूर है। आज हम लोग मिलकर पूरा उनको याद दिलाया कि आपने बातें नहीं रखा। अभी भी यहाँ चल रहा है ऐसी एट्रोसिटीज। हर रोज
यहाँ पे महिला के ऊपर अत्याचार हो रहा है, गैंग रेप हो रहा है, यहाँ पे हर महीने में 8 मर्डर हो रहा है, जो लास्ट 4 महीने के जो ये इंडेक्स है उसमें पूरा दिखाई दिया कि हर महीने में 8 यहाँ पे अननेचुरल डेथ को ये लोग बना के मर्डर करके सारे ये जो बीजेपी गुंड्स लोगों को ये लोगों को रूलिंग पार्टी ने उसकी सेफगार्ड दे दी थी। तो ये सारी बात उनके ऊपर हम लोगों ने रखा है और जिम्मेदारी है पुलिस की। पुलिस जिम्मेदारी निभाएगी, नहीं निभाएगा तो हम सारे स्टेट में। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি আবার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমারকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আপনারা বলছেন দেখুন যে আজকের বিষয়টা যে অস্বস্তি কার বাড়ছে, রাজ্যের যে প্রধান ওনারই বাড়বে। কারণ এটা সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নিয়েছে রাজ্য ও কংগ্রেস। মানে বাধ্য হয়েছেন মানে কি বলবো বৈঠক করতে, ওনাদের দাবি দাবা আংশিক মেনে নিতে বা সম্পূর্ণই মেনে নিতে। যেটা কংগ্রেস বা বিরোধী দলের মানে মেন মানে বিষয় হলো ওনারা দর্শন, অপহরণ, মানে মৃত্যু হচ্ছে, একটু হাইলাইট কম হচ্ছে। পশ্চিমবঙ্গের তো মানে 90% মিডিয়া শাসকের বিরুদ্ধে প্রচার চালায় দেখছি। অনেক আছে প্রিন্ট মিডিয়া, অনেক তার কারণে আমরা সারা দেশবাসী সবকিছু দেখতে পাচ্ছি। মানে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতাও দেখতে পাচ্ছে, সফলতাও দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে তো হচ্ছে। এখন যদি মনে করুন যে কংগ্রেস সহ বিরোধী যারা আছে, হ্যাঁ, বিরোধীরা কিন্তু কোন রকমের মানে কি বলবো মেরুদণ্ড। বিরোধী যদি সব ছেড়ে না হয়, জনগণের মেরুদণ্ড ভেঙে যাবে। ওনারা যদি মানে সঠিক তথ্য তুলে ধরতে পারে তাহলে অবশ্যই শাসক বলতে সরকার প্রধানের মানে কি বলবো অস্তিত্বে পড়বে। তারপর রাজ্য যে কি বলবো আইন বিভাগের প্রধান আছেন, বিজিবি আছেন, আইন প্রধান মানে বিভিন্ন স্তরের যারা আছেন, হ্যাঁ, আমলারা যারা আছেন। আর যে করে কি হলো যে সুপারিনটেন্ডেন্ট ছিল, তাকে 8-9 বার মানে তলব করেছে সিবিআই, তারপর অ্যারেস্ট করা হলো। তারপর এই দুর্নীতি মানে কি বলবো আর্থিক নয় ছয়ে ধরা পড়ছে। বারবার আজকে দেখলাম আরেকজন তৃণমূলের বিধায়ককে সিবিআই ভবনে ডাকা হয়েছে। তো কান টানলে মাথা আসবে। কিন্তু ঘটনা হলো একটা ঘটনা চাই না রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা সব বজায় থাকুক, কিন্তু হচ্ছে অনেক হাইলাইট কম হচ্ছে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে কিছু কিছু একাংশ, আপনাদের মতন কিছু একাংশ মিডিয়া আছে ওরা মানে তুলে ধরে, কিন্তু আমরা তো আর সারা রাজ্যের খবর পাই না। অনেক সোশ্যাল মিডিয়ায় মানে এমন প্রথম যে এলাকা আছে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, অনেকে জানে না বা অনেকে চাপা দিয়ে রাখে। এটা মানে ভালো দিক। হ্যাঁ, সরকার প্রধান সচেতন হবেন, আর প্রশাসনিক প্রধান যারা আছেন মানে প্রশাসনিক স্তরের আমলা আধিকারিক ওনারাও সতর্ক হবেন। বিরোধীরা মানে আছে সরকারের ত্রুটি বিচ্ছু তুলে ধরার জন্য চুপ থাকে। তো ম্যাক্সিমাম তো প্রধান বামফ্রন্ট ওনারা তো কিছুই করছে না। প্রতিদিন কি বলবো পশ্চিমবঙ্গে দেখুন বামফ্রন্টের একজন বিধায়ক নেই, একজন এমপি নেই, কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন করছে। ত্রিপুরাতে ওনারা কি করছে, 11 জন আছেন ওনারা বসে বসে বেতন ভাতা করছে। হ্যাঁ, আন্দোলন করাটা গণতান্ত্রিক অধিকার। যত আন্দোলন করবে মানে দুর্নীতি বা কি বলবো অনৈতিক কাজকর্ম তুলে ধরবে, আমাদের পাবলিকের জন্য ভালো। সরকার সচেতন হবেন। হ্যাঁ, ওনারা বুঝবেন। বামফ্রন্টেরা আছেন 10-11 জন, ওনারা বসে বসে খাচ্ছে। কংগ্রেসের 3 জন আছে, ওনারা করেন, কিন্তু ওনারা 3 জনে কিন্তু তারা 11 জনের উপরে কাজ করেন। যেদিন আন্দোলন নামেন অনেক কিছু হয়ে যায়। এটাই হলো ভালো দিক। মানে সরকারের অস্বস্তি না, মানে সরকার যেন ভালোভাবে কাজ করে
আর দোষীদের জন্য কঠোর থেকে কঠোর ভাষার শাস্তি দেয়। শুধু উত্তরপ্রদেশের মতন বুলডোজার যেন না হয়, বুলডোজাররা কিন্তু সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম আজকে তো বলছেন কার অস্বস্তি বাড়িয়েছে। আসল তো অস্বস্তি বাড়িয়েছে তো বিজেপির। কারণ কংগ্রেস যেহেতু আবার চাঙ্গা হচ্ছে ত্রিপুরাতে, কংগ্রেসের চাঙ্গাতে কিন্তু বিজেপির অস্বস্তি হবে। বিজেপি যে কাজ করতে যারা কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিল তারা সবাই কিন্তু এখন বমি করে ফেলেছে। কারণ বিজেপির নাম শুনলে ওরা বমি করে এখন। কারণ বিজেপি যা কাজ করছে কোন লোককে ভালো একটা কর্মসংস্থান করে দিতে পারে নাই। কারণ তাদেরকে নিয়েছিল বড় বড় ঢালাও প্রতিশ্রুতি দিয়ে, কোন ঢালাও প্রতিশ্রুতি কিন্তু আর কাজ করতে পারে নাই। যার ফলে ওরা কিন্তু আবার কংগ্রেসে চলে আসছে আস্তে আস্তে। তো কংগ্রেসে যখন কংগ্রেসের লোকগুলি চলে আসবে, এদিকে বামফ্রন্টের যা সংগঠন তাও একটু দুর্বল হয়েছে। বামফ্রন্ট থেকে কিছু লোক দিয়েছিল কংগ্রেস আর বিজেপিতে, এখন বামফ্রন্টের লোকগুলিও আসতে চলেছে। বামফ্রন্টের লোকগুলি বামফ্রন্টে চলে আসবে, কংগ্রেসের লোকগুলি কংগ্রেসে চলে আসবে। বিজেপি কিন্তু সামনের দিকে পায়ের তলার মাটি কিন্তু সরে যাচ্ছে। বিজেপির কিন্তু অর্শনী সংকেত এটা। আমি কংগ্রেস দলকে স্বাগত জানাবো। তারা যে একটা রাজনৈতিক মোটামুটি পূর্বের দিনগুলি আবার ঘুরিয়ে আনার চেষ্টা চলছে। তারা মানুষকে বোঝাচ্ছে যে ভারতবর্ষের অ্যাকচুয়ালি কংগ্রেস ছাড়া যে ভারতবর্ষ চলবে না, এটা কিন্তু সত্যি কথা, বাস্তব কিন্তু সত্যি কথা। কংগ্রেস ছাড়া ভারতবর্ষ ভালোভাবে চলতে পারে না। আমরা বিগত দিনগুলি দেখেছি একমাত্র কংগ্রেস শাসনে ভারতবর্ষটা ভালোভাবে চলেছিল। বিজেপির আমলে তো শাস্তি নরেন্দ্র মোদী তো মিথ্যা প্রতিশ্রুতি থেকে আরম্ভ করে দেশ বিদেশ ঘুরে তার ভারতবর্ষের যত টাকা পয়সা সব নষ্ট করে ফেলেছে। আর শুধু খালি বিজ্ঞাপন, আর তো ভালো কোনো কাজ নেই। সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষদের এবারে কিন্তু চলে গেল হলে বিজেপি খালি পাচ্ছে না। আসলো নরেন্দ্র মোদীর যে বিভিন্ন ধরনের চালাকি করে, চালাকির কাছে কংগ্রেস কিন্তু হেরে গেছে, বিরোধীরা হেরে গেছে। আমার মনে হয় চালাকির দ্বারা বড় কাজ সাধন সক্ষম করতে পারবে না। সেই চালাকি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আগামী দিনে দেখবেন এবার যে 4-5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু বিজেপির ভরাডুবি হবে। আমার মনে হয় বিজেপি কিন্তু 5 বছর চালাতে কষ্ট হবে। বিজেপি কিন্তু মাঝে কিন্তু আমার মনে হয় তার সরকার হারাতে পারেও। যদি কংগ্রেসের সেই চাঙ্গা যদি ধরে রাখতে পারে, বিজেপি কিন্তু হারাতে পারবে। সামনের দিকে কেন্দ্র যদি চলে যায়, ত্রিপুরার যত মস্তান হয় তৈরি করুক না কেন বিজেপি, সেই মস্তান কিন্তু ঘরে ঢুকে যাবে। সেই মস্তান আর থাকবে না, বাইক বাহিনী থাকবে না, হেলমেট বাহিনী থাকবে না, মানুষকে ধমকি চমকে কিছুই থাকবে না। তখন গাতার সাপ গাতার চলে যাবে। এইবার প্রশ্ন হবে বিজেপি যে এত অন্যায় করতে ওরা কোথায় গিয়ে মুখটা লুকাবে। আমার মনে হয় তারা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না। ভারতবর্ষের মধ্যে লোক লুকানোর জায়গা খুঁজে পাবে না। ওরা কিন্তু ওই বাংলাদেশে হাসিনার মতো ঘটনা হয়ে যাবে তারা। আমরা যতটুকু বুঝতে পারছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বলতে চাই আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ খুবই ভালো দিকে যাচ্ছে। ওরা যে মানুষের স্বার্থে লেগেছে, আমি কংগ্রেস দলকে ধন্যবাদ জানাই ব্যক্তিগত তরফে। জেগে উঠুক কংগ্রেস দল। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার। তো আসলে আমি বলছিলাম, প্রথমেই বলবো PB24কে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা নয়ে পা রাখার জন্য। তো সমস্ত কর্মীদেরকে এবং অনল বাবুকেও আমি অত্যন্ত প্রণাম জানাই PB24 নয়ে পা রাখার জন্য। আসলে ঘটনাটা হলো কি, আজকের সেটা হলো তাদের অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস। তো কংগ্রেস তো
আসলে সত্যি সারা ভারতবর্ষেই এখনো আছে, দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আছে। তো স্বস্তি বাড়বে আর কার? অন্য দলকে তো বেশি নিয়ে সমালোচনা করে না, শুধু কংগ্রেস কংগ্রেস। যাই হোক, অস্বস্তি বাড়লে তো তখন সিপিএম এর তো অস্বস্তি আর বাড়ার কোনো কারণ নেই, কারণ সিপিএম তো নেই, আছে যেহেতু। যে যে জায়গাতে ছিল সেই যে জায়গাতে এখন ওদেরকে খোঁজা পাওয়াই মুশকিল। ত্রিপুরাতেও হয়তো আর কিছুদিন পরে, আরো যদি 5 বছর থাকে, খুঁজে পাওয়াও মুশকিল হবে। এখনো যে পাওয়া যাচ্ছে শুধু কংগ্রেসের দৌলতে, নয়তো এরা এখনো গড়েই থাকতো। তো যাক, যেটাই হোক, অস্বস্তি বাড়লো শাসকেরই। আমার ক্ষুদ্র একটা অন্তর থেকে যেটা আমি চিন্তা করছি, এটাতে আমি বুঝতে পেরেছি যে শাসকের একটু অস্বস্তি বেড়ে গেল। আসলে কংগ্রেসটা তো হলো এই যে লাগালাগি, ওই যে হে আসলে হে আসে না, হে আসলে হে আসে না, এই জিনিসটি যতক্ষণ ত্যাগ না করতে পারবে ততক্ষণ তো মানুষ তো তাকিয়ে আছে কংগ্রেসের দিকে, কিন্তু এইগুলা দেখে মানুষ একটু পেছন দিকে সরে থাকে। কি করবো গিয়ে, ওদের মারামারির তো শেষ নেই। দেখুন হরিয়ানাতে চলছে, তিনটা ভাগে বিভক্ত হয়ে আছে। তো এই জিনিসগুলো যতক্ষণ শুধরাতে না পারবে কংগ্রেস ত্রিপুরা, ততক্ষণ কংগ্রেস ওইভাবেই চলবে। কাগজে বাঘ সিপিএম বলতো, বিজেপিও বলছে কাগজে বাঘ। তো এইভাবেই শুনতে হবে যারা কংগ্রেস করে তাদেরকে। ওরা তো ভালোই আছে, বিন্দাস আছে, নেতৃত্ব যারা তারা ভালোই আছে, কিন্তু সাধারণ নাগরিক যারা কংগ্রেসকে সাপোর্ট করে, সমস্যাটা তাদের মার খেতে হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে, মৃত্যুর গুলো দলে পড়তে হচ্ছে তাদের আক্রমণের কারণে। তো ওই জিনিসগুলো লক্ষ্য রেখে আগামী দিন যদি কংগ্রেস আগায় সামনের দিকে, মানুষ আসবে। তবে ওই ঘরে বসে থাকলে হবে না, ওই প্রেস মিট করে বললে হবে না, রাস্তায় ময়দানে থাকতে হবে, জঙ্গলে থাকতে হবে বাঘের মতো। তাহলে মানুষ কংগ্রেসের পাশে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি। This protest is specifically about the lawlessness in the state, particularly the violence against women. So it is about law and order issue in the state. This is the নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আসলে আমি মনে করি যে এটা বিজেপি সাহায্য করছে কংগ্রেসকে। এটা কংগ্রেস একা নয়, সফলতাটা বিজেপি যত বন্দানি করবে, মিথ্যা কথা বলবে, মানুষের সর্বনাশ করবে, তত বিরোধী দল শক্তিশালী হবে, কারণ মানুষের খুব বাড়বে। তো এটা হলো আসল কথা। বামফ্রন্ট কিভাবে এসেছে? কংগ্রেসের বঞ্চনার কারণে বামফ্রন্ট এসেছে। বামফ্রন্ট এমনি আসেনি। মানুষ বামফ্রন্ট সরকারকে এতদিন ক্ষমতায় রেখেছে এমনি না, কিছু বামফ্রন্টের কাজের পরিচয় তো আছে। আগরতলা থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে, বেকার থেকে শুরু করে সারা ত্রিপুরা, প্রধানমন্ত্রী প্রোগ্রাম করে লাখিপতি দিদিমণি নিয়ে। আমি গর্ব করে বলি, সিপিএম এবং কংগ্রেসের সহযোগিতায় আমার বাড়িতে 25 লক্ষ লাখিপতি, অর্থাৎ 25 লক্ষ টাকার দিদিমণি আছে। এরকম ত্রিপুরা রাজ্যে বহু বাড়িতে আছে। কাজেই এই বিজেপি লাখিপতি যে বাউটা, এই বাউটা বেশি দিন চলবে না। কংগ্রেস দল শক্তিশালী হবে। এখানে আজকে যারা মিছিলে গেছেন, আমার পরিচিত বামফ্রন্টের বহু সমর্থক আছেন এখানে। কারণ ওরা বলছে যে আমরা কি করব, আমরা তো ঘরে বসে থাকতে পারি না, আমরা কংগ্রেসের সঙ্গে এখন থাকবো, পরিস্থিতি বুঝে কাজ করবো। এটাই তাদের বক্তব্য। এই যে বামফ্রন্ট আর কংগ্রেস শুধু বিজেপির কাজের উপরে আসবে ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে বিজেপি যত ভণ্ডামি করবে তত শক্তিশালী হবে বিরোধী দল। এটাই আমার বক্তব্য। নমস্কার।
Correct? So, if the state lawlessness is bad, it is really lawless, if the law and order situation is bad, then I think the entire state is in a problem. And I think it is a structured violence by the state. So, it will surely affect the economy, it will surely affect the investment, it will surely affect the growth of this particular state, which the Congress leaders, PCC President and the MLAs have come here together along with the complete Congress party, and continuously we are going to highlight this issue across the districts. So this is our first protest against this particular government, specifically about the lawlessness, the violence involved in politics, which is completely dangerous for the future. 65% of the population in this country are below 40 years, and instead of focusing on employment and other constructive aspects, this particular government is just unleashing violence so that they can divert the people of Tripura and put them under fear. You said it's organized. What has been the role of the police? And in recent we have seen communal violence also erupting in the state. Police is silent. Police is just keeping quiet. You can ask our MLAs and the PCC President. They will be able to tell you very specifically where the police has been quiet. Instead of the police acting for the people, police is completely with the government like what it was during the Britishers' time. This police has been established to do. আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য, এবং মূলত রাজ্যে কংগ্রেস আজ কর্মসূচি শুধু সংগঠিত করেছে তা নয়, এই কর্মসূচি থেকে আগামীর বার্তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মহকুমা স্তরে কর্মসূচি সংগঠিত করা ডাক দিয়েছে কংগ্রেস। এক কথায় বলা যায় রাজ্যের পরিস্থিতি নিয়ে ময়দানে থাকতে চায় কংগ্রেস, মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চায় এই দলটি, এবং এই দলের তরফে আজ কর্মসূচি সংগঠিত করে আগামীর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। আপনাদের সকলের কাছে আমরা বিষয়টি উত্থাপন করেছি। আরও একটি বিষয় আমরা সকালবেলা থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। PB24 8:09 পা রেখেছে। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের সহযোগিতা, প্রতিদিনের মতন আপনাদের দারুণ সহযোগিতা আমরা পাই, আগামী দিনও পাবো। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, নমস্কার রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।